আজকের সকাল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচন ঘিরে কিন্তু আমরা দেখেছি আসলে সারা দেশের মানুষ কতটা উৎসুক ছিলেন এবং রাতভর ভোট গণনা শেষে এখন কিন্তু আসলে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছে। আমরা আসলে প্রাথমিক ও বেসরকারি ফলাফলের হিসেবে সংখ্যাগরিষ্ঠতা আসনে যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এগিয়ে আছে এবং দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি স্পষ্ট ব্যবধানেই এগিয়ে আছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও যেখানে শেষ মুহূর্ত আমরা আসলে দেখতে পেরেছি যে সেই জায়গাগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল বেশ তুঙ্গে। দেশের বিভিন্ন কেন্দ্রের ফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং আমরা জানতে পেরেছি যে আসলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট। এছাড়াও রাজধানী সহ বিভিন্ন জেলার বিএনপি সমর্থকদের মাঝেও কিন্তু দেখা গেছে উচ্ছ্বাস। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী যে দলগুলো ছিল ও তাদেরও কিন্তু বেশ কিছু অভিযোগ আপত্তির বিষয় নজরে রেখেছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমকেও জানিয়েছে। নির্বাচনকে ঘিরে এবারের আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়াও আমি একটু জানাতে চাই যে আসলে বিএনপি থেকে যে প্রতিশ্রুতিগুলি দেয়া হয়েছিল আমরা ইতোমধ্যে কিন্তু শুনতে পাচ্ছি যে সেগুলো রক্ষায় কিন্তু তারা কাজ করে যাবে এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু জানিয়েছিলেন যে বিজয় মিছিল বা সেই ধরনের কোনো উচ্ছ্বাস প্রকাশ না করতে সবাইকে শান্ত থাকতে তিনি বলেছিলেন এবং তার সমর্থকরা কিন্তু আসলে সেই বিষয়গুলোকে আমলে নিয়েছে এবং আমরা দেখছি যে রাতভর সারা দেশবাসীর যে অপেক্ষা, তারা যেভাবে আসলে চাচ্ছিলেন যে এই নির্বাচনের দিকে তারা তাকিয়েছিলেন, সেই কাঙ্ক্ষিত ফলাফলের যে অপেক্ষা, প্রত্যেকেই আমরা জানি যে আসলে সারা দেশের মানুষ আসলে নির্ঘুম রাত কাটিয়েছে। তাদের প্রত্যেকেই এখন সেই ফলাফলের অপেক্ষায় আছে, সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় উৎসুক জনতা, তারা রাস্তায় দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গায় যে যেখানে পারছে আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে এবং সবার চোখ আটকে আছে স্ক্রিনের দিকে। শেষ হাসি আসলে কে হাসতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সকলেই বুঝতে পেরেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য তারা এখন অপেক্ষা করছে। আমি আরেকটা বিষয় জানাতে চাই যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে এবং সেখানে কিন্তু ঢাকা এবং আশেপাশের যারা বিএনপি সমর্থক আছে তাদের প্রত্যেককেই কিন্তু আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিগুলো দেখছি, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যে অবস্থা দেখেছি, আসলে সব জায়গায় বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় করছে। এখন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু অপেক্ষা। আমরা কিন্তু দেখেছি গতকাল সকাল থেকেই আমাদের যে ভোট গ্রহণ যখন শুরু হয় তখন থেকেই আমরা আসলে দেখেছি যে গতকাল সকাল ভোট শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকেই বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এবং প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা যেভাবে সংস্কার চাইছিলেন, যেভাবে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা ছিল এবং তারা প্রত্যেকেই যারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো রক্ষায় কিন্তু আসলে কাজ করবেন বলে আমরা জেনেছি। আমাদের সহকর্মী আব্দুল আওয়াল আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১.৫ যুগের বগুড়ার মানুষের যে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, রাজনৈতিক শোষণ বঞ্চনার ইতিহাস, সেই শোষণ বঞ্চনার ইতিহাস ঘুচিয়ে কিন্তু বগুড়ার মানুষের জন্য আজ নতুন সকালের উদয় হয়েছে। বিশেষ করে বগুড়া ৬ সদর আসন থেকে ঘরের ছেলে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান যিনি, তিনি কিন্তু ১ লাখেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষের অপার মানুষের ভালোবাসায় কিন্তু তিনি সিক্ত হয়েছেন এবং এই যে বগুড়া ৬ থেকে তিনি নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো সংসদ সদস্য। এই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে কিন্তু তিনি আসলে প্রথমবারের মতো যেমন সংসদে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বগুড়ার সন্তান। অর্থাৎ বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন আছে, বগুড়া ৬ সহ সেই ৭টি সংসদীয় আসনে কিন্তু বগুড়ায় বিএনপির প্রার্থীরা কিন্তু ভূমিধস বিজয় পেয়েছে। আমরা জানি যে বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এবং সেই জায়গা থেকে বরাবরই আসলে বগুড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এবং দীর্ঘ যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম
সংগ্রাম করেছে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী সেই সময়গুলোতেও বগুড়া এই যে আন্দোলন সংগ্রামের অন্যতম একটি ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই জায়গা থেকে বগুড়ার মানুষ কিন্তু আসলে কোনো ভুল করেনি। বগুড়ার মানুষ তাদের ঘরের সন্তানের কথা রেখেছে এবং রাজনৈতিক যেই শপথ ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ভোটকে কেন্দ্র করে সেই সময় কিন্তু তিনি বগুড়া এসেছিলেন এবং খুব বেশি একটা বার্তা বগুড়ার মানুষের উদ্দেশ্যে তিনি না দিয়ে সহজ করে বলেছিলেন যে আমি ঘরের সন্তান, আপনাদের কাছেই বিচার, আপনাদের কাছেই আমি আমার দায়িত্বটুকু দিয়ে গেলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্বটুকু আসলে বগুড়ার মানুষকে দিয়ে গিয়েছিলেন, বগুড়ার মানুষও কিন্তু আসলে উজাড় করে দিয়েছে সবটুকুই। তারই প্রেক্ষিতে কিন্তু বগুড়ার যেই 7টি সংসদীয় আসন, 7টি সংসদীয় আসনে কিন্তু বিএনপির যারা প্রার্থী আছেন তারা কিন্তু ভূমিদস্য বিজয় লাভ করেছেন এবং বগুড়া 2 এবং বগুড়া 7 এর যারা প্রার্থী আছেন, বগুড়া 2 এ উপজেলা বিএনপি সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মির্জা আলম, তিনি প্রায় 1 লাখের মতো ভোটে তিনিও কিন্তু জয়লাভ করেছেন এবং ঠিক একই কায়দায় কিন্তু আসলে বগুড়ার সাথে যিনি আছেন মোর্শেদ মিল্টন, তিনিও কিন্তু প্রায় 1 লাখ বা তার কাছাকাছি ভোটে কিন্তু বিজয় লাভ করেছেন এবং এবং অন্যান্য আসনগুলোতেও কিন্তু বগুড়া প্রায় 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং বগুড়ার মানুষ বলছেন যে দীর্ঘ 17 বছরে বগুড়ার মানুষ যে রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘরের সন্তান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বগুড়ার মানুষের যে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সেগুলো কিন্তু এগিয়ে যাবে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি মুন্সিগঞ্জের সহকর্মীর কাছে। প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে 3টি আসন, সেই 3টি আসনে কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং 3জনই কিন্তু নতুন মুখ এবং এখানকার যে রাজনৈতিক নানা রকম পট পরিবর্তন, সমীকরণ এবং এখানকার বিদ্রোহী প্রার্থী সবকিছু যে উপেক্ষা করেই কিন্তু এই ধানের শীষ প্রতীকের যে বড় বিজয় হয়েছে এবং 3টি আসনে কিন্তু বড় ব্যবধান হয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ কিন্তু 1,67,562 ভোট পেয়ে 65,994 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের AK-M ফখরুদ্দিন রাজীব পেয়েছেন কিন্তু 1,01,568 ভোট। আর মুন্সিগঞ্জ 2 আসন, যেটি পদ্মা সেতু নিয়ে এই যে আসনটি, সেই এলাকায় বিএনপির কেন্দ্রীয় যে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি কিন্তু 62,584 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1,21,154। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মাজিদুল ইসলাম, তিনি কিন্তু পেয়েছেন 58,573 ভোট। আর যেটি সদর আসন সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশে, সেই মুন্সিগঞ্জ 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি কিন্তু 35,755 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1,24,691। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিরই সদ্য যিনি কিছুদিন আগেও জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহের ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন 88,936 ভোট। তো মুন্সিগঞ্জের যে 3টি আসন, সেখানে যে 19 জন প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের অধিকাংশই কিন্তু জামানত হারিয়েছেন এবং এখানকার যে ধানের শীষের যে এই বড় ব্যবধানের জয় জয়কার, তার পিছনে কিন্তু নানা রকম যুক্তি দিচ্ছে বিশ্লেষকরা এবং তারা বলছেন যে এই অঞ্চলে যে বিএনপির দীর্ঘদিন ধরে একটি ধানের শীষের প্রতীকের প্রতি দুর্বলতা ছিল। এর আগেও কিন্তু একচাটিয়া প্রাধান্য ছিল ধানের শীষের, সেটা কিন্তু পুনরুদ্ধার তারা করতে পেরেছেন এবং এখানকার যে এই প্রার্থীদের সঙ্গে যে ভোটারদের সংযোগ ছিল সেই বিষয়গুলো নিয়ে এবং 3টি আসনে যে নতুন মুখ এবং 3জনই কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন। আর এখানে গণভোটেও কিন্তু হা ভোট জয়যুক্ত হয়েছে। তো প্রাচীন যে এই সভ্যতায় যে রাজনৈতিক যে নানা রকম ঐতিহ্য রয়েছে তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জে এই ত্রয়োদশ জাতীয় সংসদের ফলাফলের সবশেষ।